বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। অনেকদিন পরে বাংলাদেশের রাজনীতিতে খানিকটা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে, যদিও অনিশ্চয়তা বা সংকট যেটি আছে সেটি একেবারেই কাটেনি বলে অনেকের ধারণা। দীর্ঘদিন পর গুলশানের কার্যালয় থেকে বেরিয়ে গতকাল আদালতে হাজিরা দিয়েছিলেন দুটো মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং দুটো মামলায় তার জামিন হয় এবং তিনি তার বাসভবনে ফিরে গেছেন। গতকাল দীর্ঘদিন পরে তিনি ফিরে গেলেন। অন্যদিকে এই অবস্থাটা শুরু হয়েছিল সবাই জানেন ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপি যখন নির্বাচনের ঘোষণা দেয় তখন থেকে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে শুরু করে। যদিও বিএনপি অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সারা দেশে হরতাল কর্মসূচি আস্তে আস্তে শিথিল করে নিয়ে আসে এবং সেই অর্থে এখন কোনো হরতালের কর্মসূচি তাদের নেই, বিক্ষোভ বা এই জাতীয় কর্মসূচি রয়েছে। এবং বিএনপি কার্যালয়ে প্রায় 3 মাস পরে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে চাবি পুলিশ বিএনপির কাছে হস্তান্তর করেছে এবং সেই কার্যালয়টিও গত পরশু রাত থেকে আসলে খুলে গেছে। অন্যদিকে বিএনপির ঢাকা উত্তরে যিনি প্রার্থী ছিলেন আব্দুল ওয়াল মিন্টু, আপনারা জানেন যে তার প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে এবং প্রার্থিতা বাতিল হয়ে যায়। সেটি নিয়ে তারা আপিল করেন, সে আপিলও খারিজ হয়ে যায়, অর্থাৎ আপিলও তার প্রার্থিতা টেকেনি এবং আজকে হাইকোর্টে রিট করবার কথা আব্দুল ওয়াল মিন্টুর পক্ষ থেকে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা কামরুজ্জামানের রিভিউ পিটিশনের শুনানি গতকাল শেষ হয়েছে। আজকে সেই রিভিউ পিটিশনের রায় বা সিদ্ধান্ত আদালত দেবার কথা। সব মিলিয়ে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়া বসা আছেন বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ডক্টর এম আতাউর রহমান। আমার ডানে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন জাপানে এবং কসোভোতে জাতিসংঘের দূত হিসেবে কাজ করেছেন অ্যাম্বাসেডর এস এম রাশেদ আহমেদ চৌধুরী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর আতাউর রহমান, শুরু করতে চাই যে পরিস্থিতিটা ধীরে ধীরে উত্তপ্ত হয়ে আবার একেবারেই শীতল পর্যায়ে চলে আসলো এবং দীর্ঘদিন পরে বেগম জিয়া তার বাড়িতে ফেরত গেলেন দুটো মামলায় জামিন নিয়ে গতকাল। তো পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? এই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটি মোটামুটি এখন মনে হচ্ছে যে কেটে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনি যেভাবে শুরু করেছিলেন আমিও মনে করি আজকে একটু স্বস্তি মনে হচ্ছিল, কিন্তু বাংলাদেশের রাজনীতি তো ধরেন আমরা বলি যে অনেক আগের থেকেই একটা ইলুসিভ, এই দেখলাম আবার নাই, এরকম একটা। সুতরাং তারপরেও আমি বলবো যে এই যে গত 3 মাস এই যে একটা লাগাতার অবরোধ হরতাল এবং একটা সহিংস ঘটনা এবং রাষ্ট্রীয় ক্ষমতারও ব্যবহার আমরা দেখলাম, যথেচ্ছ ব্যবহার। সুতরাং এর মধ্যে কিন্তু জনমনে যে জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং সবচেয়ে বেশি হলো যে উন্নয়নের যে প্রগতি ধারা সেটা কিন্তু ব্যাহত হওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল। ওটা কিন্তু মানে বাংলাদেশের যে একটা আমরা দেখছিলাম যে ওয়াজ গোয়িং সো ওয়েল, ওটাও ব্যাহত হয়ে গেল 3 মাসে। সুতরাং এর থেকে যে একটু রিলিভড, একটু সাই অফ রিলিফ আই উড সে, এখনো ফুললি নট রিলিভড, যে বিরোধী দল কিভাবে আবার আগামী দিনগুলোতে ব্যবহার করবে এবং রাষ্ট্র কিভাবে আবার বা ক্ষমতাসীন দলরা কিভাবে আবার এটাকে মোকাবেলা করবে। সুতরাং এই জিনিসটা তো রয়েই গেল, কিন্তু তারপরেও আমি বলি আপনার সঙ্গে আমি একমত যে এখানে একটু স্বস্তির একটা, এবং এই শুধু ধীরে ধীরে কোন কোন পত্রিকা কালকে রিপোর্ট করছে যে সরকার বেশ ছাড় দিতে শুরু করেছে, কার্যালয় খুলে দিল, জামিনগুলো হয়ে যাচ্ছে, সব মিলিয়ে মনে হচ্ছে। অন্যদিকে বিরোধী দলের তাদের কথায় আন্দোলন আছে কিন্তু কাজে আসলে কিছুই নেই, মানে কথায় টেস্টটা বোঝা যায় কিন্তু বাস্তবে আসলে একেবারেই না। আমি কিন্তু এইখানে বলবো যে সরকারি দল বিশেষ করে প্রধানমন্ত্রী এখানে বিচক্ষণতা এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছেন যে উনি ওই ধারাবাহিকতা, কারণ এটাকে শুধু শক্তি দিয়ে যে দমন করা সম্ভব নয় সেটা তিনি বুঝেছেন এবং উনি রাজনীতি দিয়েই মোকাবেলা করার জন্যই এই যে সিটি কর্পোরেশন নির্বাচনটাকে বেছে নিয়েছেন। সুতরাং আমি মনে করি পথটা উনি করে দিলেন। এখন এই পথটাকে কিভাবে বিরোধী দল কাজে লাগাবে, তাদের রাজনৈতিক প্রোগ্রাম এবং তাদের রাজনৈতিক যে সংগঠনকে উজ্জীবিত করবে। এবং একটা জিনিস তো সত্য যে মানুষ এটা উপলব্ধি করে
যে যতই আপনি রাজনীতি করুক না দলগুলো, রাজনৈতিক দলগুলো, জনকল্যাণ এবং জনস্বার্থই প্রধান। এটা যদি তাদের মধ্যে না থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এটাই যদি না থাকে, তাহলে কিন্তু রাজনৈতিক দলই থাকে না। এবং দ্য ডেফিনেশন অফ পলিটিক্যাল পার্টি সেখানে কিন্তু জনকল্যাণ আছে। সুতরাং ইটস নট এ গ্রুপ অনলি, এ মাফিয়া ইজ অলসো এ গ্রুপ। সুতরাং আমি বলবো যে বিরোধী দলের দায়িত্ব আছে। সরকারের যেমন আমরা ক্রিটিসিজম করতে পারি, কারণ সরকার একটা বৈধ শাসন যন্ত্র, ইনস্ট্রুমেন্ট যেভাবেই হোক, তাদের একটা দায়িত্ববোধ আছে। যে সরকারি দলে থাকে বা দল না করলেও সরকার, যে কোনো সরকারের কিছুটা জাতীয় আন্তর্জাতিক দায়িত্ববোধ থাকে, কিন্তু বিরোধী দলের দায়িত্ববোধটা একটু কম থাকে। কিন্তু তারা যদি দায়িত্ববোধের পরিচয় না দেয় জনগণের জন্য, তাহলে কিন্তু এর যে সংঘর্ষ, যে কনফ্রন্টেশনাল পলিটিক্স আমরা পাই, তাতে কিন্তু জননিরাপত্তা বিঘ্নিত হয়। সুতরাং আজকের দিনে আমি মনে করব যে সমালোচনা না করে আমরা আগামী দিনে কিভাবে এইটাকে আরো অর্থবহ এবং টেকসই করা যায়, এই ধারাকে, সেটার দিকে নজর দেওয়া উচিত। আপনার কাছে অ্যাম্বাসাডর রাশেদ আহমেদ চৌধুরী, যে পরিস্থিতিটা মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, সেখান থেকে খানিকটা ইউটার্ন নিতে শুরু করেছে। সো এটি টেকসই হবে কিনা, প্রফেসর আতর রহমান সেই প্রশ্ন রাখছেন। দীর্ঘদিন পরে বেগম জিয়া তার কার্যালয় থেকে বেরুলেন। একটা শঙ্কা ছিল যে তিনি হয়তো আর বেরুলে কার্যালয়ে তালা ঝুলবে, কিন্তু বাস্তবে দেখা গেল যে পল্টনের কার্যালয়ের তালাও খুলে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে? আমি আপনাদের সঙ্গে একমত যে এটা একটা সুস্থ, পজিটিভ ইন্ডিকেশন, সাইনগুলো ভালো, পজিটিভ সাইন। কারণ যেভাবে দেশটি একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছিল, এটা মনে হচ্ছিল না যে এটা শুধু দুই পার্টি অথবা সরকার অপোজিশনের থেকে। আমরা অনেকেই যারা বিশ্লেষক করি, জনগণের মধ্যে আমি বলবো, তারা এখন অনেক সচেতন হয়ে গেছে। এটা মনে হচ্ছিল যে আমরা হয়তো আমাদের শুধু গণতন্ত্র না, আমাদের খুব বেশি এক্সাজারেশন হবে না টু সে দ্যাট আমাদের হয়তো স্বাধীনতা বিপন্ন হতে পারে। কারণ আমরা যদি মুসলিম দেশগুলো দেখি এখন যে অবস্থা মুসলিম দেশগুলোতে, আপনি চিন্তা করেন যেভাবে আজকে ইয়েমেনে প্রথমবার সৌদি আরবে যে বম্বিং করছে। এখন আমরা সৌদি আরবে আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা সবাই করি, কিন্তু আমি কসোভোর অভিজ্ঞতা আপনাকে বলছি যে এই বম্বিং দিয়ে শক্তি প্রয়োগ করে দেশের ভিতরে বাইরে হোক, কখনো কোনো ডিউরেবল রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। এটা হলো একটা রাজনৈতিক সমস্যা, এবং এটা যে প্রেসিডেন্টটা আমাদের দেশের মধ্যে, যে কোনো দেশের মধ্যে আমাদের জন্য এটা একটা ভয়াবহ একটা আমি বলবো প্রেসিডেন্ট। তো সেই জন্য আমাদেরকে এখন নিজের দেশ, নিজের ঘর সামলাতে হবে। আমরা যতই বক্তব্য দিই অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স, গণতন্ত্র, এবং আপনি দেখেছেন এখন লিকুয়ানের মৃত্যুর পরে, যেই লিকুয়ান স্টেটে আমরা 30 বছর আগে যেতাম, জাতিসংঘে আমাকে বলতো যে এটা একটা পুলিশ স্টেট, সেই লিকুয়ানের সম্বন্ধে এখন যেভাবে ট্রিবিউট, আপনি হেনরি কিসিঞ্জার ট্রিবিউট পড়ে দেখেন, এবং সবার যে সে একটা ছোট দেশ হোক, একটা বড় দেশ হোক, একটা ছোট ফ্যামিলি হোক, একটা বড় ফ্যামিলি হোক, তো নীতি একটাই, প্রিন্সিপাল ইজ দ্য সেম, যে আপনার সুশাসনটা আসতে হবে। শুধু ব্যালট গণতন্ত্র দিয়ে কোনো দেশ এগোতে পারবে না। ইভেন ইন্ডিয়াতে আজকে আপনি যে সমস্যা দেখেন, তো এখানে তো অনেকগুলো ভাগ করে ফেললেন আপনি। একটি হচ্ছে ব্যালট, একটি হচ্ছে সুশাসন, এর বাইরে লিকুয়ান ইউকে যখন উদাহরণ হিসেবে টানেন, তখন ডেভেলপমেন্ট আরেকটা ইস্যু। তো একটির সঙ্গে একটি, এগুলোর সঙ্গে সম্পর্ক থাকা বা কোনটি প্রাধান্য পাবে, কোনটি প্রাধান্য পাবে না, সেগুলো তো এক ধরনের কমপ্লেক্সিটির ব্যাপার আছে। হ্যাঁ আছে, কিন্তু যেহেতু আমরা একটা, এবং বাংলাদেশের কনটেক্সটে কোনটা আসলে প্রায়োরিটি? যেমন বর্তমান সরকার বলছে যে ডেভেলপমেন্টটা তাদের কাছে প্রধান এই মুহূর্তে। ওই অর্থের জোরে সোরে না বললেও আভাস ইঙ্গিতে বোঝা যায় ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছেও প্রচুর, মেগা প্রজেক্টে তারা হাত দিচ্ছেন, সেটিও বোঝা যাচ্ছে। সেখানে ডেমোক্রেসির জায়গাটা একটু, বা নির্বাচনের প্রসঙ্গে একটু গৌণই থাকুক না হয়। সুশাসন নিয়ে অবশ্য এটি নিয়ে আলোচনা হতে পারে যে আসলে সুশাসন তারা দিতে পারছেন কি পারছেন না। সুশাসন থেকে আবার আপনি যদি মানে
পলিটিক্সের কথা আমরা বলি, সেটা দায় কি কেবলমাত্র এক পক্ষের কিনা, মানে আমি বলছি যে এক পক্ষের হবে কিনা, বা সেটা একটা স্ট্যাবল কিছু করা, ভালো কিছু করা, সেটা কোনো এক বিশেষ পক্ষের পক্ষে সম্ভব কিনা যদি বোথ সাইড সমান্তরাল গতিতে না এগোয়। যেটা ইংরেজি ভাষায় বলে যে ইট টেকস টু টু ট্যাঙ্গো। তো আপনার দুজন না হলে ডান্স করা যায় না, তাই না? যে কোনো গেম হচ্ছে এখানে। তো আমাদের সমস্যা, আপনি যেভাবে বললেন খুব সুন্দরভাবে, আপনি যে এলিমেন্টগুলো বললেন, এখন বাংলাদেশের ক্রাইসিসটা, যে আজকে যে আমরা রাজনৈতিক যে ক্রাইসিসটা ফেস, যে সংকটের রুটটা, এখনকার সংকটের রুটটা আমি ঐতিহাসিকভাবে যাব না। আরেকটা জিনিস, সেটা আমি অনেকগুলো প্রসঙ্গ বলে ফেললাম, তার মধ্যে প্রফেসর যোগ করবেন। এই যে ধরেন দমন পীড়নের কথা কিছুটা উনিও ইঙ্গিত করেছেন, আপনিও করলেন, সেটি সত্য। দমন পীড়নের মধ্যে হয়তো বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর প্রসঙ্গ আসবে, সেগুলো যেমন ঠিক আছে, কিন্তু উল্টো দিক থেকে আবার যেটি হচ্ছে বা যে অভিযোগটি করা হয়, সেটি অবশ্য তারা দায় ওইভাবে নিচ্ছেন না, আবার একেবারে এড়িয়ে যেতে পারছেন সেটিও বলা যাবে না। এই যে সাধারণ মানুষ আগুনে পুড়ে মারা গেল, অসংখ্য মানুষ, সো কেউই তো মানে অপশন হিসেবে আপনার জনগণের সামনে ভালো কে, সেটি তো আপনি আর দেখছেন না। এখানে আপনার এটা হচ্ছে যে আমরা যেটা বলি সিমটম, একটা রোগের সিমটম। রোগটা হচ্ছে যে আপনি যদি গণতন্ত্র বলেন, গণতন্ত্রের মধ্যে একটা হচ্ছে ইট হ্যাজ টু বি নন ভায়োলেন্ট। আপনি যদি শক্তি প্রয়োগ করেন, যে কোনো পার্টি আপনার উদ্দেশ্যকে হাসিল করার জন্য, তাহলে কিন্তু ফোর্স ইজ মেড বাই ফোর্স। এবং আপনাকে যখন অপোজিশন, আমরা যে পার্লামেন্টারি সিস্টেমটা, আমিও কিছুদিন পড়িয়েছি, ডক্টর আতা রহমান তো লঙ্গার, যে একটা জিনিস আমরা পড়াতাম যে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট সিস্টেম, যেটা সেটাতে বলতে ইট সুটস দ্য জিনিয়াস অফ দ্য ব্রিটিশ পিপল। মানে এমন একটা সিস্টেম, একটা ইউনিক সিস্টেম, যেখানে আপনার হার ম্যাজেস্টিস গভর্নমেন্ট, হার ম্যাজেস্টিস অপোজিশন। তো রেফারিটা খুব ইম্পর্টেন্ট। আমাদের রেফারিটা যদি পার্টিসান হয়, আমাদের সমস্যা হয়ে গেছে যে ওই যে নিউট্রাল রেফারি, বাংলাদেশের রেফারি ছাড়া আমরা খেলতে নেমে গেছি মাঠে। এবং রেফারি বলতে আপনার প্রেসিডেন্ট বলেন, রেফারি বলতে আপনার সিএসিস বলেন, ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার, এরা কিন্তু উই শুড হ্যাভ ওয়ান। বাট এটি তো ঠিক যে আপনি যদি ভালো খেলোয়াড় হন, অনেস্ট খেলোয়াড় হন, আমরা ক্রিকেটের মাঠে দেখি লিজেন্ডারি ক্রিকেটার যারা আছেন, তারা অনেকেই হয়তো আম্পায়ারের চোখ এড়িয়ে গেছে বা আম্পায়ার তাকে আউট দেননি, কিন্তু খেলোয়াড় নিজে মনে করেছেন যে তিনি আউট, তিনি মাঠ থেকে বেরিয়ে গেছেন। এরকম বহু উদাহরণ কিন্তু আছে। আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলো এক ধরনের সততার চর্চা করতে পারে নিজেরা, তাহলে তো আসলে একটা সময় মানুষ তার সঙ্গে বেশি সম্পৃক্ত হবে, তখনও তো রেফারি নিয়ে চিন্তা না করলে চলবে, যদিও রেফারি দরকার আছে। এটা আমাদের বাস্তবে যেটা হচ্ছে যে এই যে জিনিসটা আমরা বলছি, একটা তো দুইটা এলিমেন্ট। একটা হচ্ছে যে আপনার হরতাল, অবরোধ, এগুলো সম্বন্ধে এটা কেউই আমার মনে হয় যে এটা ওইভাবে সমর্থন আমরা করি না, যে কন্টিনিউ হরতাল অবরোধ। কিন্তু আপনাকে অপোজিশনকে স্পেস দিতে হবে। গণতন্ত্র মানে খালি ব্যালট না, যে আপনি ব্যালট দিলেন। আমরা বলি গণতন্ত্র তো উৎসব। উৎসব মানে হচ্ছে ধনীদের জন্য উৎসব হতে পারে, আপনি পয়সা ছাড়তেছেন কোটি কোটি টাকা, গরিব লোকরা 2-4 টাকা পাচ্ছে, তারপরে দ্য পুয়ার পিপল আর ফরগটন। আমরা তো গরিবদেরকে ভুলে যাই, তাই না? ইলেকশনের পরে কি মনে রাখে তাদেরকে? আপনি অবস্থা দেখেন গ্রামে গঞ্জে, তো আজকাল আমি যাই, সেই জন্য বলছি আপনাকে। তো এই উৎসবের পরে আপনার টু এলিমেন্ট, একটা তো হচ্ছে আপনি ভোট দিলেন, তারপরে সরকার পরিচালনার সময় এই যে অপোজিশনকে স্পেস দেওয়া, এই যে ক্রাইসিসটা দেখেন আপনি, তত্ত্বাবধায়ক সরকারের যে ক্রাইসিসটা কোথায় থেকে আরম্ভ হলো, লেটেস্ট ক্রাইসিসটা, আপনি একটা জায়গায় আপনারা সবাই মিলে, ইভেন জামাত ইসলামী যার সম্বন্ধে আপনারা বলছেন যে অনেক কিছু, কিন্তু এদেরকে নিয়ে তো আওয়ামী লীগ এরা একটা আন্দোলন করলো, বড় একটা আন্দোলনের পরে আপনার এই কেয়ারটেকার আসলো। এখন একটা পলিটিক্যাল প্রসেস, গণতন্ত্র হচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়া, সেখানে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং আসলেন। সেই আন্ডারস্ট্যান্ডিং যদি আপনাকে বদলাতে হয়, তাহলে ওই একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ে বদলাতে হবে। আপনি যদি ওই কোর্ট মামলা টামলা এগুলো করলে, তাহলে গণতন্ত্র অফ দ্য কোর্ট অ্যান্ড উকিল হয়ে যায়। এবং এটা ইটস নট দ্য স্পিরিট অফ ডেমোক্রেসি। এখানে মানুষ কোথায় যাবে? মানুষ তো দেখছে যারা এই যে আপনি যে অ্যাকশনের বিরোধিতা করলেন বা বলছেন, সমালোচনা করছেন, যে পলিটিক্যাল ফোর্স এটি করেছে, তারা যখন ক্ষমতায় ছিল, তারাও তো এই তত্ত্বাবধায়ক সরকারকে তাদের মতো করে ম্যানিপুলেট করবার চেষ্টা করেছে।
না, দ্যাট ইজ আমাদের ডেমোক্রেসি, এবং যেটি তার প্রতিপক্ষের কাছে একটা যুক্তি হিসেবে মানে একটা হাতিয়ার তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা আমাদের ডেমোক্রেসি পারফেক্ট না। এটার জন্য আমি আপনাকে এই যে অরিজিনাল থিসিস, এই যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, যেখানে আমরা দেখছি সত্যিকার কি হচ্ছে। আজকে আমার গ্রামে কথা বলছি, লক্ষ্মীপুর গ্রামে, লক্ষ্মীপুরে আমাদের রামগঞ্জ থানা, যে গ্রামের যে আপনার একটা উপজেলার চেয়ারম্যান, তাকে মনোনয়নপত্র দুই পার্টি, উভয় প্রার্থী আমাকে এসে বলল যে স্যার এখন 5 কোটি টাকা নিচে কোনো মনোনয়নপত্র পাওয়া যাবে না। এটা আমি উপজেলার লেভেলে বলছি। এবং আপনি চিন্তা করেন যে এমপি হতে আপনার কয় কোটি টাকা লাগবে। এখন আপনি যদি এই টাকাটা ইনভেস্ট করেন তাহলে আপনাকে ওই টাকা তুলতে হবে। সেই জন্য আজকে পার্লামেন্ট ইজ ডমিনেটেড বাই বিজনেস পিপল। আপনার সত্যিকারের যে মেধা, যারা ল মেকার্স, সেটি তারা কোথায়? আসছে আবার আপনার কাছে প্রফেসর আতাউর রহমান। এখানে আমি প্রথমে রাশেদ অনেকগুলো টুকরো টুকরো বিষয় নিয়ে আমরা প্রথমে উনি যেটা টানলেন, যে আমিও এটা বলতে চাই যে এই যে আমাদের আপনি যেটা বলেন একটা টার্নিং যাচ্ছে, এটা কিন্তু খুব শুভ লক্ষণ। কেননা যে কথাটা বাংলাদেশের এই যে আইডেন্টিটি, এই যে মুসলিম কান্ট্রি, যে 88% পিপল আর মুসলিম, এটা যেরকম একটা আইডেন্টিটি, বাট এটারও আবার লায়াবিলিটিও আছে। লায়াবিলিটি দেখি যে মুসলমান কান্ট্রিগুলো আমরা দেখছি যে জ্বলছে এই আইডেন্টিটি বজায় রাখার জন্য এবং এটার উপরে বেশি জোর দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের একটা গুণ হলো অনেক ক্ষেত্রে নিজেরা নিজেরাই, যেমন শিয়া সুন্নি বলেন, অন্যান্য বিভক্তি বলেন, এবং আমাদের যেমন বিভক্তি ছাড়াও আমরা বিভক্তি টেনে নিয়ে আসি, আরো বিভাজন করছি এবং একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করছি। এবং এটা কখন হয়? যখন একটা দেশে কর্তৃত্ববাদী শাসন থাকে, এবং প্রায় সবগুলোই এই ইয়েমেনের সালে বলেন বহু বছর, 30 বছরের উপরে শাসন করেছে। সুতরাং প্রেসিডেন্ট সালে, তারপরে ধরেন আমরা ইজিপ্টে দেখেছি, মিশরে ওই একই অবস্থা, হোসনি মুবারক কত বছর। বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক এখানেই শক্তি। এই যে আজকে রাজনৈতিক অঙ্গনটা আমরা দেখছি যে অবারিত হচ্ছে, এটা কিন্তু একটা প্লাস। তা নাহলে হবে কি, আমরা ওই পথে চলে যাব, ওই যে উগ্রবাদী কিছু, তারপরে ইসলামিক জঙ্গি আসবে, এবং ওগুলোর মধ্যে আমরা নিজেদেরকে মারামারি, বিভাজন, এবং এই জিনিসটার থেকে যে আমরা সরে আসতে পারছি, এটা কিন্তু আমাদের একটা আদৌ কি পাচ্ছি বা কতদিনের জন্য পাচ্ছি সেটিতে আমার মনে হয় যদি সরকার এইখানে, আমি বলছি প্রজ্ঞা বাট অলসো দূরদৃষ্টি সম্পন্ন হয়, এই আওয়ামী লীগ সরকার যদি দূরদৃষ্টি সম্পন্ন হয়, তারা আস্তে আস্তে ইসলামকেও অ্যাকোমোডেট করবে, যারা ইসলামের অনুসারী তাদেরকেও, কিন্তু জঙ্গি না বানিয়ে ইসলামের যে, এবং আমি তো দেখছি যে ইসলাম এজ এ প্রিন্সিপল সবাই তো একসেপ্ট করে শান্তির ধর্ম, এর মধ্যে তো কোনো ভুল নেই। কিন্তু আমরা ইসলামকে যখন পলিটিক্যালি বেশি টানি, পলিটিক্যাল আইডেন্টিটি হিসেবে যখন অ্যাসার্ট করতে চেষ্টা করি এগেইনস্ট ইনজাস্টিস ইন দ্য সোসাইটি, সমাজে যে অবিচার হচ্ছে, সমাজে যে বঞ্চনা হচ্ছে, সেটার মধ্যে যখন ইসলামকে টেনে নিয়ে আসি বেশি, ওটা আসবে। কিন্তু ওটাকে যখন রাজনৈতিকভাবে আমরা ব্যবহার করি, তখনই কিন্তু দ্বন্দ্বটা বেশি শুরু হয়ে যায়। সুতরাং আমি মনে করি, এবং জঙ্গিবাদ, এবং সেই সঙ্গে সরকার যদি দমন পীড়নের নীতি অনুসরণ করে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু এই জঙ্গিবাদের উত্থান হয়। সেখানে আমি দেখছি যে এই সরকার, ডেটারেন্স বা প্রতিরোধ গড়ে তুলতে হবে, যে সমস্ত জঙ্গি আছে বা আছে, বা সেই সঙ্গে স্পেস, পলিটিক্যাল স্পেস সবার জন্যই দিতে হবে। এখানে আমি সেইখানে বলি যে একটা হলো সহনশীলতা থাকতে হবে, সমঝোতা এন্ড সহ অবস্থান, এই তিনটে ছাড়া, সহনশীলতা, সমঝোতা এন্ড সহ অবস্থান, সহ অবস্থান করতে হবে। ওয়ান মে ডিফার, আমার সঙ্গে আরেকজনের একই ভাষায় আমরা কথা বলছি না বা একই রকম চিন্তা করছি না, তাই বলে তাকে মেরে ফেলবো, এটা অসহনীয় কথা। সুতরাং এখানে সহনশীল হতে হবে, যে হি স্পিক্স ডিফারেন্টলি বাট লেট হিম স্পিক, ওটাও আনতে হবে। আবার সেও বেশি যেতে পারবে না, যে ওটাকে সে জঙ্গিবাদে পরিণত করতে পারবে না, সেখানে আপনাকে ডেটারেন্স তৈরি করতে হবে। সুতরাং আমি মনে করি যে এটা একটা আমাদের ভালো দিক, বাঙালি জাতি হিসাবে বা বাংলাদেশি মুসলমান একটা জাতি হিসাবে, এইখানে যে একটা কম্পোজিট ক্যারেক্টার আমাদের, সেটা কিন্তু কিছুটা আমাদের সহনশীল করে,
যেখানে আমরা কিন্তু ধর্মের নামে, যেরকম আমি তো মিডল ইস্টে অনেক দেশে থাকছি, ওরা ধর্মের জন্য যেরকম জীবন দিবে, আমরা কিন্তু ওইভাবে আনলেস উই আর মোটিভেটেড অর ইনডক্ট্রিনেটেড, হ্যাঁ, যদি আমরা সেভাবে আইডিওলজিক্যালি ডক্ট্রিনেশন না হয় তাহলে করবে না। সুতরাং এখানে একটা ভালো আছে, অপরচুনিটি আছে যে আমরা একটা সুফিজম থেকে তৈরি হয়েছি, একটা আমাদের ইসলামটা এখানে এসেছে শান্তির ধর্ম হিসাবে, নট দ্যাট যুদ্ধ লড়াই করে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং এটা একটা আমাদের পজিটিভ ট্র্যাডিশন, আমরা পরম্পরায় আসছি, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে রাষ্ট্র যদি বঞ্চনার শিকার না করে একটা জনগোষ্ঠীকে, ইন দ্য নেম অফ যে এরা অন্য ধর্মাবলম্বী বা এরা প্রান্তিক গোষ্ঠী তৈরি না করে বা মার্জিনালাইজড কিছু কমিউনিটিজ না তৈরি করে, তাহলে কিন্তু জঙ্গিবাদ হবে না। সেখানে কেয়ারফুল থাকতে হবে। এবং উন্নয়নের আপনি উনি যেটা বলছেন যে ছিটে ফোটা না, উন্নয়ন তো ক্যাপিটালিস্ট মোডেই হইতে হবে, পুঁজিবাদী সমাজই আমরা বেছে নিছি। সুতরাং পুঁজিবাদের মধ্যেও ডিস্ট্রিবিউশন, ডেভেলপমেন্ট পলিটিক্সটা, হ্যাঁ, ডেভেলপমেন্টটা যেটা পলিটিক্যাল পলিটিক্স, এটা ডেভেলপমেন্টটা ঠিক ওই যে ধারার ডেভেলপমেন্ট পুঁজিবাদী একেবারে শুধু আমার জন্যই, আজকে যেটা হচ্ছে দুর্নীতি এবং রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে শুধু যারা টাকাই জমাচ্ছে, ওই ধরনের ডেভেলপমেন্টে চলবে না। বাংলাদেশ এসেছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু যে বঞ্চিত জনগোষ্ঠীরকে একটা এই উপায় বের করে দেওয়ার জন্য। এই রাষ্ট্র কিন্তু ওই জিনিসটাকে ভুললে চলবে না। সুতরাং আজকে আমাদের প্রত্যাশা হবে দুটো দলই যেভাবে শুধু নিজেদের স্বার্থ করছে, নিজেদেরকে ওই যে ক্ষমতা এবং প্রপার্টি, সম্পদ খালি ভাগাভাগি করার চেষ্টা করছে নিজেদের মধ্যে, সেটা কিন্তু দেশকে অস্থিতিশীল করে তুলবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওনাদের ট্রেন্ডটা কি পলিটিশিয়ানদের। আমরা দুদক এবং এনবিআর একটি এখন তদন্ত করছে যে প্রায় 400 পলিটিশিয়ান সেকেন্ড হোম করেছে বিদেশে। এই ধরনের এবং তাদের দ্বৈত নাগরিকত্ব অনেকেই নিয়েছেন। তার মধ্যে ক্ষমতাসীন দলের আছেন প্রায় 300 জনের মতো, বিরোধী দলেরও আছেন প্রায় 100 মতো। এটাই সবচেয়ে বেশি আমাদেরকে পীড়া দেয় এবং এটাই সবচেয়ে বেশি বঞ্চনার শিকার করে। আমি বহুদিন আগে যখন একটা পিএইচডি না মাস্টার্স থিসিসে লিখেছিলাম যে একেবারে যদি টোটালি বঞ্চিত হন সেটা একটা দিক, অ্যাবসলিউট ডিপ্রাইভেশন। আরেকটা হচ্ছে রিলেটিভ ডিপ্রাইভেশন। জনগণ কিন্তু এই যে রিলেটিভ, যে একই বাঙালি, একই মুসলমান, ও অত বড় লোক, আমি এত গরিব, এবং ও রাজনীতি করে এত বড় লোক হলো, ও একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যে এত বড় লোক হলো, আর আমি এত লেখাপড়া শিখলাম কিছু পেলাম না। এই যে বঞ্চনার যে শিকার, এটা যেন রাষ্ট্র না তৈরি করে বেশি করে। তাহলে হবে কি, মেজরিটি অফ দ্য জনগোষ্ঠী, এখন যেমন ধরেন 1/3 লোক বাংলাদেশের এই প্রান্তিক জনগোষ্ঠী, অ্যাবসলিউট। এবং অনেকে বলছে যে $2 পার ডে আরো কম, আরো বেশি, অলমোস্ট হাফ অফ দ্য পপুলেশন। আপনি চিন্তা করেন 8 কোটি লোক $2 নিচে ডেইলি ইনকাম, এটা খুবই কম। তো সুতরাং আমরা যেটা চাচ্ছি, তার মানে মিনিমাম যে ওয়েজ 5000+, সেটা নিচে। তো সুতরাং এই দিকটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই জন্য আজকের এই সরকারের চ্যালেঞ্জ রাজনীতির চেয়েও বড় হচ্ছে যে এই যে সামাজিকভাবে বঞ্চিত না করা মানুষকে এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠিত করা, যেখানে বিভাজনের রাজনীতিটা কমে যাবে। সুতরাং আমি এটাকে ওয়েলকাম করি এই জন্যে যে রাজনীতি কিন্তু বিভাজনের সৃষ্টি করে। মোবিলাইজেশনটা যখন ওদিকে চলে যায়, যখন আমি ধর্মের নামে, যখন গোষ্ঠীর নামে বা কোনো অর্থনৈতিক ডিভিশনের নামে, বঞ্চনার নামে যখন ডিভিশন তৈরি করা হয় সমাজে, তখন কিন্তু ফাইটটা খুব কঠিন অবস্থায় দেশকে অকার্যকর করে তোলে। কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, সবসময় বলে থাকে, সেটা নাথিং নিউ। তো এখানে কোনো মত বিরোধ নাই, টু ওপিনিয়ন। যেটা বাস্তবে এই যে সিস্টেমটা আমরা যেটা দেখছি, যেটা আমি যেটা সময় বলছিলাম, এই সিস্টেমে কি আমাদেরকে, আমি মনে করি এটাকে রিভিজিট করতে হবে। আমার এটা অভিজ্ঞতা হচ্ছে যে যেহেতু আজকাল গ্রামে সিস্টেম বলতে কি পলিটিক্যাল সিস্টেম মেন করছেন নাকি? হ্যাঁ, আমি পলিটিক্যাল সিস্টেমকে রিভিজিট করতে হবে। কারণ আপনার এই সিস্টেমটা, এখানে আপনি যদি আজকে দেশকে
আদার দেন ইন্টেলেকচুয়াল পারসুট, আমরা টক শো করি অথবা লিখি, এর চেয়ে বেশি আমার বাপ দাদা যারা ছিল, আমাদের নোয়াখালী 14 গোষ্ঠী, তারা যেভাবে বেঙ্গল পার্লামেন্টে গিয়ে অথবা অন্যান্যভাবে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কিছু কাজ করতে যাওয়া, তখন আপনি বেশিরভাগে আমরা দেখেছি অনেক টাকা খরচা করলেও লোকে বলতো টাকা দিতেছে কিন্তু ভোট দেব না। এখন কিন্তু উল্টা হয়ে গেছে, এখন দেখছে যে এমন টাকার প্রয়োজন সবারই, কারণ লাইফস্টাইলটা ইন্টারনেট আর যুগে লাইফস্টাইলটা সবাই, একটা গরিব বাসাও টেলিভিশন চায়, আরো ভালোভাবে থাকতে চায়, দেখে ধনীরা আমাদের কাছে 3-4টা গাড়ি, হয়তো আমাদের ছেলে মেয়েদের বার্থডে গিফটও আমরা আজকাল গাড়ি দিই। এখন এই যে একটা গ্রিড ফর পাওয়ার, গ্রিড ফর মানি, লোভ, যেটা গণতন্ত্র হয়ে গেছে। এবং এটিও বাস্তবতা কিন্তু যে আপনি একজন গরিব ভালো মানুষ যার অর্থবিত্ত নেই কিন্তু ভালো মানুষ, শিক্ষিত মানুষ, তাকে কিন্তু মানুষ ভোট দেয় না এখন। ভোট দেওয়ার সময় বিবেচনা করে কার কাছে টাকা আছে। কারণ এখন টাকার খেলা তো এটা। আমরা তো তাদের চরিত্র ডিস্ট্রয় করে দিচ্ছি এই জেনারেশনে। দেখেন আপনি যে গণতন্ত্র ডেফিনিশন এখন যেটা মনে হচ্ছে যে ক্ষমতা যাওয়া আর ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখা। কি জন্য? কারণ ক্ষমতা এমন একটা জিনিস, আপনি জীবনে যেটা স্বপ্ন দেখেন নাই, সেটা আপনি আজকে হঠাৎ ক্ষমতাতে গিয়ে আপনার যদি ওয়েলথ স্টেটমেন্ট সেটা পাবলিশ করার কথা ছিল, কিন্তু সেটা পাবলিশ করা হচ্ছে না। কারণ এটা দেখলে আপনি বুঝবেন কার কত কি ছিল, এবং এই একবার ক্ষমতা 5 বছর থাকার পরে এটা আপনার সেকেন্ড হোম তো যেটা ধরা পড়েছে। এছাড়াও অন্য অন্য জায়গায় যেগুলো আমাদের চোখে আসে নাই, চ্যানেল আইল্যান্ড থেকে আরো যে টাকা বাংলাদেশ থেকে প্রচার করা হয়েছে, সেটা যদি আপনার টোটাল হিসাবটা নেন, এটা তো আপনার একটা মানে চিন্তার বাইরে। দুর্নীতি যে কোন পর্যায়ে গিয়েছে, এই দুর্নীতি। এখন ধরেন আমি আরেকটা জিনিস বলি, আপনারা অ্যাড্রেস করতে পারবেন। এই যে 3টে সিটি কর্পোরেশন নির্বাচনে যারা প্রার্থী হলেন, তাদের সম্পর্কে এক ধরনের পারসেপশন আছে, কে কত বিত্তবান, কে কি কার কি আছে না আছে, সাধারণভাবে ধারণা আছে, আমরা তাদের সবকিছু জানি। কিন্তু তাদের যদি ওয়েলথ স্টেটমেন্ট দেখেন আপনি, মানে পারসেপশনের সঙ্গে তো মিলবেই না, বরং আমাদের সবার চেয়ে মানে অনেক, যাদেরকে আমরা মনে করি সাধারণভাবে ধারণা যে আমাদের চেয়ে 1000 গুণ বা লক্ষ গুণ বেশি তাদের অর্থবিত্ত, কিন্তু তারা আমাদের চেয়ে অনেক কম। মানে তাদের অর্থ নেই, বিত্ত নেই, গাড়ি নেই, বাড়ি নেই, কিছুই নেই। আপনি মেলাবেন কিভাবে আসলে? তো এই জন্য এই আইনের ফাঁকফোকরের মধ্য দিয়ে তারা এগুলো, তো সেই জন্য এই সিস্টেমে আপনার যে মানি অ্যান্ড মাসেল পাওয়ার, এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আর কিভাবে অ্যাড্রেস করতে হবে, এটা খুব বিগ কোয়েশ্চেন। কারণ আজকে আপনি যতই শক্তিশালী করেন না কেন, দুর্নীতি কমিশন করেন শক্তিশালী, কিন্তু এটা ইনগ্রেইন ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম। আপনার এমপিরা, আপনার লোকাল সরকার, অনেক লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করো, কিন্তু আমি তো গ্রামে যে দেখছি লোকাল গভর্নমেন্টে কারা আসছে, যাদের কাছে টাকা আছে এবং যাদের কাছে মাসেল পাওয়ার আছে, গুন্ডা বাহিনী আছে, তারাই বেশিরভাগে। তো ওই যে একটা মানে ওয়েস্টার্ন একটা ওষুধ, মেডিসিন, প্যানেসিয়া, যে হ্যাঁ লোকাল গভর্নমেন্ট শক্তিশালী করো, গণতন্ত্র আনো, ভোট দাও, কিন্তু সুশাসনের দিকে মানে হচ্ছে আইনের শাসন। আজকে তো আইনের শাসন টোটালি বলতে পারে এটা ভেঙে গেছে। আজকে পত্রিকা খুলেন, ডেলি খালি মার্ডার আর মার্ডার, অথবা এখানে মার্ডার, ওখানে মার্ডার, ওই বাড়িতে মার্ডার। তারপর আপনি দেখেন যেগুলো বড় বড় কেসেসগুলো, নারায়ণগঞ্জের যে ইয়েটা, হ্যাঁ, নূর হোসেন তো এখন কলকাতায় এখনো বসে আছে, তাকে তো আনার কোনো ইয়ে নেই। সাগরুনি, তারপরে তো আমার নাম তো বলতে গেলে আমার এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, যে এতগুলো এদেরকে দি কালচার অফ ইম্পিউনিটি, আইনের শাসন যদি না আসে, আপনি গণতন্ত্র দূরের কথা, আপনার একটা সমাজ তো টিকে থাকতে পারে না। এবং এটি কিন্তু বাংলাদেশের জন্মের পর থেকেই হয়ে আসছে। প্রফেসর আতাউর রহমান, এই প্রসঙ্গগুলো নিয়ে আপনি বলবেন, এবং সুশাসনের প্রসঙ্গ যেটি অ্যাম্বাসেডর চৌধুরী জোরের সঙ্গে বলছিলেন, আপনিও আপনার আলোচনায় খালিটা উল্লেখ করেন। এখন এই যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন হচ্ছে, এগুলো সেবামূলক একটা মানে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, আসলে কি সুশাসন বা শাসন মানুষ পাচ্ছে কিনা, যদি আমরা কেন্দ্রীয়ভাবে সামগ্রিকভাবে গোটা দেশকে নিয়ে চিন্তা করি? আর এই যে সেবামূলক প্রতিষ্ঠান, সংস্থা যেগুলোকে বলছি আমরা,
এখন সিটি কর্পোরেশন, এরা আসলে সেবা দেয় কিনা, জনগণকে দিতে পারে কিনা বা দিতে পারবে কিনা? তিনি যত ক্ষমতাবানই হন না কেন, যত শিক্ষিত যোগ্যতাবান মানুষই হন না কেন, আসলে শেষ পর্যন্ত সেবা কি মানুষ পাবে? এটা খুব ভালো প্রশ্ন। তার আগে এক সেকেন্ডে এক মিনিটে একটা কথা বলি। একটা হচ্ছে দেখেন, আমরা কিন্তু দুটো দিকে যে কোনো অ্যানালিসিস, যে কোনো দেশ বা যে কোনো সিস্টেম, একটা হচ্ছে সিস্টেম মিনস লজ অ্যান্ড ইনস্টিটিউশন। লজ অ্যান্ড ইনস্টিটিউশনের বিকল্প নেই, থাকবেই। বাংলাদেশেও লজ আছে, ইনস্টিটিউশনস আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্বলতা কেন? বিকজ আমরা ওখানে কারেক্ট লোক, দক্ষ লোক, অ্যাকাউন্টেবল পিপল ওখানে দিতে পারি নাই। ওটা একটা দক্ষ লোক এবং সেই সঙ্গে অ্যাকাউন্টেবল হতে হবে। সুতরাং আমাদের একটা জিনিস আমি জোরে সোরে বলবো, যেমন উই হ্যাভ এ পার্লামেন্ট, খুব সুন্দর পার্লামেন্ট আছে, কিন্তু ওনারা রিপ্রেজেন্টেটিভ কিনা সত্যিকার জনগণের, ওটাও এখন সন্দেহ আছে। কারণ অনেকে ভোটই দেয় নাই, তারপরে ওখানে নির্বাচিত হয়ে রয়েছে। তো সুতরাং প্লাস দে ডু নট রিফ্লেক্ট পিপুলস রিপ্রেজেন্টেশন অর পিপুলস উইল, সেখানে একটা প্রবলেম। শুধু এই যে একটা ইনস্টিটিউশন আমরা মহান পার্লামেন্ট বলি, তাহলে ব্যক্তি হিসেবে ওখানে সত্যিকার ভাবে জনগণের প্রতিনিধি থাকা উচিত এবং সত্যিকার ভাবে এটা যেমন একটা এন্ডলেস প্রসেস, এটা একদিনেই যে আমরা করে ফেলতে পারবো বাংলাদেশের মতো একটা গরিব দেশ, এটা আমি আশা করি না। বাট উদীয়মান গণতন্ত্র হিসেবে এটা আমরা একটা প্রগ্রেসিভ ভাবে এগোনোর দরকার। আরেকটা যেটা বলি, গুড পিপলের কোনো অল্টারনেটিভ নাই, সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। নেতৃত্ব যদি, এটার উপর খুব জোর দিতে হবে। যেখানে আপনি নেতৃত্ব দেন, লিডারশিপটা, এটা কিন্তু ভেরি ক্রিটিক্যাল। ভালো মানুষ যদি না তৈরি করে, এবং আমি খুব খুশি যে এখন বাংলাদেশের একটা জোয়ার আসছে যে শিক্ষাকে ভালো করতে হবে। শিক্ষা যেমন এক্সেস হচ্ছে, গুণগত মান নেই। সুতরাং এই গুণগত মান এই সরকারের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এতে কিন্তু ওনারা অনেক কিছু অর্জন করতে পারবে। এবং সত্যি দুঃখ লাগে যে বিরোধী দলগুলো এই কথাগুলো খালি ক্রিটিসিজম করে, কিন্তু কোনো পথ দেখাতে চায় না। তাদের উচিত যে গুণগত মান কিভাবে অ্যাটেইন করা যায়। কোনো কাজ আছে বলে মনে হয় না, কেউ কোনো কাজ করছে। সত্যি এটাই দুঃখ, কারণ অল্টারনেটিভ প্রত্যেকটা সেক্টরে আপনাকে, যেমন আজকে আমি দেখলাম যে এই যে গত হরতাল এন্ড অবরোধে 11টা সেক্টরের অ্যাসেসমেন্টে সিপিডি বলছে যে 49,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। তাহলে এই সেক্টরগুলোকে আমাদেরকে আবার উজ্জীবিত করার জন্য কি করতে হবে? এবং যে কোনো শক্তিশালী বিরোধী দল ওটাকে ক্যাপিটাল করা দরকার। হ্যাঁ, এবং গভর্নমেন্টের এগেইনস্টে ওইভাবে গঠনমূলক ভাবে তাদের ক্রিটিসিজম, তাদেরকে ধরা দরকার, জনগণের কাছে এক্সপোজ করা দরকার। তা না করে শুধু একটা ডিসফাংশনাল কথা বললে তো লাভ নেই। ওই দুইজন মিলে খালি কথাবার্তা বলা, অপোজিশনের নেত্রী হয়ে গেলেই যে সব খালি ক্রিটিসিজম করতে হবে, এমন তো কোনো কথা নেই। ইউ গিভ নিউ আইডিয়াস, নিউ প্রসেস, যে কিভাবে এটাকে ভালো করা যাবে, সেই জিনিসগুলো আমরা চাচ্ছি। আর নতুন কিছু বের করেন না, ইনোভেটিভ কিছু দেন না। হ্যাঁ, এই সরকারের একটা গুণ হলো যে তারা কিন্তু সামনের দিকে অনেকগুলো প্রোগ্রাম দিচ্ছে। এরা যেগুলো খারাপ করছে সেগুলো তো আমরা বলছি যে রাজনৈতিকভাবে অ্যাকোমোডেশন কম, মানবাধিকার সঠিকভাবে চলছে না, তারপরে হচ্ছে উনি যেটা বলছেন যে আইনের শাসন দুর্বল হয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো তাদেরকে, যেরকম আমি বলি ডাউন সাইড, এগুলোকে তাদের প্রোটেক্ট করতে হবে, এগুলোকে উন্নতি করতে হবে। বাট সেই সঙ্গে তারা যেগুলো ভালো করছে সেখানে বিরোধী দলকেও বলতে হবে যে হ্যাঁ, এগুলো ভালো করছে, আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা এই প্রোগ্রাম দিচ্ছি। তাহলে তো একটা, আমরা বলি যে ইন্টারঅ্যাকটিভ প্রসেসটা আরো উৎকর্ষ সাধিত হয়। সুতরাং এইটা একটা যোগ। আরেকটা যেটা রাশেদ ভাই যেটা বলছেন, দেখেন বাংলাদেশ তো এগিয়ে যাবে, কারণ আমি তো বাংলাদেশের যে ইয়াঙ্গার জেনারেশন দেখছি, এরা কিন্তু সব জায়গায় ভালো করছে। এই যে হার্ভার্ডে যাচ্ছে, তারা ভালো করছে। লন্ডনে ওই দিন দেখলাম একটা গ্রুপ গেছে, এত সুন্দর ডিবেট করেছে। সুতরাং আমরা তো দেখছি যে আমাদের চেয়ে কম নাই। আমরা বহু বছর, 50 বছর আগের ছাত্র ছিলাম, এখন যারা 50 বছর পরে, তারা তো আমাদের থেকে কোনো অংশে কম না, অনেক অংশে বেটার। সুতরাং তারা হার্ভার্ডের চিন্তা করছে, আমরা স্বপ্ন দেখছি সেই সময়, ওরা তো এখন যাচ্ছে। সুতরাং এই যে অপরচুনিটি, আজকে আমার ছেলে, আপনার ছেলে এখন বিদেশের স্বপ্ন দেখছে এবং বিদেশে গেছেও। হ্যাঁ, সুতরাং আমার ছেলেরা বিদেশেও পড়ছে। তো সুতরাং এইগুলো, এই যে একটা জিনিস, হ্যাঁ, আমি মনে করি যে এই জাতির অনেক বড় ভবিষ্যৎ আছে। কিন্তু এই যে আরেকটা জিনিস খুব ভালো এই জাতির, সেটা হচ্ছে খুব রাজনীতি করতে চায়, এটা ভালো। এটা হচ্ছে ইজ এ ডেটারেন্ট এগেইনস্ট এক্সট্রিমিজম। আপনি যখন রাজনীতির মধ্যে যায়, কিছু কিছু কন্ট্রোলে এসে যায়।
রাজনীতি ইউজ করে অনেকে খারাপ কিছু করে। কিন্তু এক ধরনের ডিসএঙ্গেজমেন্ট তৈরি হয়েছে না, আপনি যদি আগের সময়কার সঙ্গে তুলনা করেন 70-এর দশক 80-এর দশক বা তারও আগে যান, এখন ধীরে ধীরে মনে হয় না রাজনীতির প্রতি মানুষের এক ধরনের অনীহা তৈরি হচ্ছে? এটা হয়েছে, কিন্তু আবার রাজনীতিতে তো আসছেও ভালো ভালো ছেলেপেলে আসতে চায়। হয়েছে কি তাদেরকে ওই যে একটা ভেস্টেড গ্রুপ যারা এখন দখল করে আছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, কেনাবেচার মধ্যে যারা আছে, যেমন যারা কেনাবেচা করছে, ইজি মানি করছে, মোবিলাইজেশনের একটা হাতিয়ার করছে। যেমন আমি গরিব মানুষ, বাট কয়েকদিনের মধ্যে রাজনীতি করে বড়লোক হয়ে যাচ্ছি, এটা তো ইনফেক্টিভ, এটা সব জায়গায় ইনফেকশনের মতো হয়ে যায়। সুতরাং এরা কিন্তু ওদেরকে আসতে দিচ্ছে না, আমরা দেখেছি। আর 2 নম্বর হচ্ছে যারা ভালো ছাত্র ছাত্রী, তারা হয়তো মনে করে যে এটা তো খুব একটা তিক্ত জায়গা, রক্তাক্ত জায়গা। রাজনীতি করতে হলে তিক্ততার সৃষ্টি হবে, রাজনীতি করতে হলে মাইরটার খাবো, রক্ত প্রবাহ, এই যে কথাগুলো তিক্ততা এবং রক্তাক্ত, এই দুটোই খুব খারাপ কথা। এই দুটো যখন মানুষ দেখবে যে এইখানে এগুলো হয়, তখন কিন্তু তারা অ্যাভয়েড করবে। আমিও চাবো না যে আমার ছেলে বা আপনার মেয়ে যাবে ওইখানে, তারা তো রাজনীতি, মেয়েরা যাইতে চায় না কেন? ইটস ভেরি ইন্টিমিডেটিং। আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা রাজনীতিতে বেশি যেতে চায় না। আগের দিনে আমাদের যেমন মতিয়া চৌধুরী বা অন্যান্য বড় বড় রাফিয়া, এরা ছিলেন ভালো ভালো নেত্রী। এখন তো আর এরকম নেত্রী পাওয়া যাচ্ছে না। কেন? কারণ তারা জানছে যে এটা তো খুব মারামারির জায়গা, এটা তো খুব ধরেন ওই যে কি যেন বলে মাস্তানির জায়গা হয়ে যাচ্ছে। সুতরাং এখানে একটা ইউ হ্যাভ টু কনফ্রন্ট পিপুল। ফলে হচ্ছে কি ভালো ছেলে মেয়ে, আমি 3 বছর এইটা নিয়ে চেষ্টা করছি যে ভালো ছেলে মেয়েদেরকে আনা যায় কিনা, খুব কঠিন। তো সুতরাং আর যারা ভিতরে আছে তারা ভালোদেরকে আসতেই দিবে না, কোনো মতে আসতে দিবে না, কারণ তারা তো ওই অর্গানাইজেশনটাকে ধরে রাখছে। সুতরাং এর মধ্যে দিয়ে বাংলাদেশের গতিশীলতা আনতে হবে, কারণ রাজনীতিকে সুষ্ঠু না করলে, এবং আমি মনে করি সেইখানে আমাদের মতো জীবনে বর্তমান যে রাজনৈতিক নেতৃত্ব, সেটা বেগম খালেদা জিয়া হোক, শেখ হাসিনা হোক, বা জাতীয় পার্টির জেনারেল এরশাদ হোক, ওনাদের উচিত ইয়াঙ্গার জেনারেশনকে সঠিক জায়গায় করে দেওয়া। ওনারা যদি এই লেগেসিটা না রেখে যায়, ওনারা নিজেরাই শেষ পর্যন্ত এগুলো করতে থাকে, তারপরে কি একদিন তো শেষ হবে। সুতরাং আমি মনে করি আমাদের ভবিষ্যৎ আছে, কিন্তু এই ভবিষ্যৎকে রাজনৈতিক নেতৃত্ব বর্তমান তাদের একটা দূরদর্শিতা। সেবা নিয়ে প্রশ্ন করেছিলাম। আর সেবা, সরি আমি একটু বেশি বলছি। দেখেন এই যে 2 কোটি, একটা ঢাকা অলমোস্ট 2 কোটি, 1.5 থেকে 2 কোটি মানুষের, পৃথিবীর কোন দেশে, আমি তো অনেক দেশ দেখছি, সেবার জন্য টাকা দিতে হয় না, বরং যে ইলেকট্রিক ইটা দিল সেটা সে খুশি করে নেওয়ার জন্য অস্থির। এই যে সিটি কর্পোরেশনের ট্যাক্স দিতে টাকা দিতে হয়, দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইন দ্য ওয়ার্ল্ড। কারণ আপনি যদি ট্যাক্স কিছু জমে যায়, তখন আপনি অনেক রকম সারচার্জ করে, এই করে ওই করে, এবং অনেক সময় টেরও পাওয়া যায় না কত সারচার্জ হয়। সুতরাং এই টাকাগুলো দিতে অনেক সময় লাগে, তারপর আপনি এটা ক্রোক করে দিবে, ওটা কিছুই করে না, আরো টাকা জমে যায়। সুতরাং এই যে সেবা নেওয়ার একটা বার্থ সার্টিফিকেট, ইটস ইউর রাইট, সেজন্য টাকা দেওয়া, ইউসি এই যে সেবাগুলো আমি মিনিমাম বলছি। তারপরে এখন যেটা টেলিভিশনে দেখছি, যে ধরেন ড্রেন সিস্টেম, ইভেন ইন দ্য পশ এরিয়া, আর গরিব এরিয়া তো আমি বাদই দিলাম, গরিব মানে মিডল ক্লাস, যেখানে মিরপুর, তারপরে শাহজাহানপুর, সাপোজ এই ধরনের জায়গা যেগুলো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থাকে, তাদের তো কোনো নাই। সুতরাং এই সিটি সেবাটা আমি মনে করি সবাই চাচ্ছে যে আমি খুব ভালো করব, কি দিয়ে ভালো করব, খালি উন্নয়ন কেন, ওখানে টাকা আছে, টাকা খরচ করার জন্য যেটুক দরকার ইনফ্রাস্ট্রাকচার, সেটার জন্য লোক আছে, সেটার জন্য প্রধানমন্ত্রীর কাছে সমস্ত বড় বড় প্রজেক্ট নিয়ে যাবে, কিন্তু সেবার জন্য কোথায়? জনগণ তো সেবা চায়। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি সেবা না দিতে পারেন, তাহলে এই যে সিটি কর্পোরেশনের কোনো লাভ নেই। চমৎকার কথা আমার কলিগ বলল, প্রফেসর রহমান, থ্যাংক ইউ। এখন আমার মনে হয় মোটামুটি ইউ হ্যাভ কাম টু মাই অরিজিনাল থিসিস। আমার যেটা মনে হচ্ছে যে এগুলো সব রোগের রোগটা এগুলো আমরা দেখছি, সিমটম দেখছি তো, এগুলো যেগুলো আমরা বলছি সিমটম হচ্ছে যে আপনি যে আইনের কথা বলছেন, আইন আছে, ইনস্টিটিউশন, কিন্তু আইনের প্রয়োগ নাই। আইন তো অনেকগুলো আছে, আপনি দেখবেন যে এই জায়গাটা, যে আনলেস দের ইজ এনফোর্সমেন্ট অফ দ্য ল,
আর কত আমরা আইন করব? যা আইন আছে এটা যদি প্রয়োগ করি আমাদের সমাজটা অনেক ভালো হবে। আর এখানে যে ইয়াং যারা যুবকরা যারা রাজনীতি করতে চাচ্ছে, কিন্তু আপনিও খুশি, আমরাও চাচ্ছি যুবকরা আসে না কেন? ওই টাকা, কালো টাকা, সাদা টাকা বলুন, পেশা শক্তি, এই ভয়ে আসে না। পরিবেশটা সৃষ্টি করার জন্য আপনাকে মেরিট, শিক্ষার কথা আপনি বলছেন, সার্ভিসের কথা, সার্ভিসের কথা আমি একমত, কিন্তু এই সার্ভিসটা আপনার টপ টু বটম, আপনার গ্রামের স্কুলে একটা প্রাইমারি টিচার যদি আপনি নিয়োগ যদি অ্যাপ্লিকেশন করেন, আপনি যদি না বলেন আপনি প্রফেসর আতাউর রহমান, আপনি অ্যাপ্লিকেশন করে দেখেন, সেখানে আপনাকে 5-7 লাখ টাকা আপনাকে ঘুষ। প্রফেসর আতাউর রহমানকে প্রাইমারি স্কুলে চাকরি নিতে হলে যদি আপনি প্রফেসর, ডক্টর এগুলো একটু গোপন রেখে চান, আপনি 7 লাখ টাকা এরকম ঘুষ দিতে হবে, যেটা মানে আমাদের নিজের স্কুলে, আমাদের নিজের স্কুল ছিল, এটা আনহার্ড অফ, এটা আমাদের ইতিহাসে হয়নি। তো আপনার সত্যিকারের একদিকে তো ইয়াবা আর ড্রাগস তো যে গ্রামের বাজারে কোনোদিন আসে নাই, সেটা এসে ভরে গেছে আপনার, যেটা আপনার কোনো মডার্ন আর্মি লাগে না এটাকে। আরটা যে শিক্ষা, তারপর আপনি দেখেন প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে করা হয়েছে যে মেয়েরা যদি এসএসসি পাস হয় তাহলেই অ্যাপ্লাই করতে পারে। সো কি শেখাবে আমাদের যারা পাস করে বেরোয়, আর তারা কি শেখাবে? এই বৈষম্যটা আপনি, এই যে দুঃখের সঙ্গে বলছি যে এই যে মানে হাজার হাজার আপনি দেখবেন যে এই যে রেপ কেসগুলো এগুলো হচ্ছে, যেমন আইনের শাসন উইক হলে, কিন্তু গরিব আমরা বললে এটা হয়তো একটা রেটরিক মনে হয়, একটা বক্তব্য মনে হচ্ছে, কিন্তু তারা একটা, আজকে একজন গরিব আপনি মনে করেন একটা গরিবের মেয়ে ওর মা কি গিয়ে একটা ডায়েরি করতে পারবে কোনো পুলিশ স্টেশনে? পারবে না। এই হলো গণতন্ত্র। এবং এই গণতন্ত্রকে অ্যাড্রেস করেছিল একজন আমাদের, যখন আপনার এশিয়া প্যাসিফিক, আপনি নিজে দেখেছেন যে এই যে এশিয়ান মিরাকেল, তারা কিন্তু একটা ওপিয়াম ছিল, চায়না থেকে আরম্ভ করে রিজনটা কিভাবে আরম্ভ করলো সুশাসনটা, এবং গণতন্ত্র ওই কপি করে নেই যে আপনি ভোট দেবেন এবং ভোট দিলেই গণতন্ত্র, আপনি সার্টিফিকেট দিল আমাদের ওয়েস্টার্ন অবজারভাররা, আমরা গণতন্ত্র হয়ে গেলাম না। সুশাসন আমাদের গ্রামের গঞ্জে ছিল, আমাদের গ্রামের গঞ্জে। আমি ছোটকালে স্কুলে পড়তাম, ওখানে গোল্লা খেলেছি রাত্রে, কিন্তু আজকে ওই স্কুলের মাঠে সন্ধ্যার পরে কেউ ওখানে গিয়ে খেলতে ছেলেমেয়েরা ভয় পায়। তো এই যে আমরা যেটা বলছি যে বাংলাদেশের সম্ভাবনা, কিন্তু সম্ভাবনা তো এটা আছে, কিন্তু যদি আল্লাহ না করুক, যদি এই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং না আসে, যে সংলাপের নাম আপনি শুনতে চাচ্ছেন না, কারণ সংলাপের কোনো অল্টারনেটিভ হচ্ছে যুদ্ধ, হচ্ছে কনফ্লিক্ট, এবং কনফ্লিক্ট কোনো সমাজকে, কোনো ফ্যামিলিকে কোথায় আমি যেতে পারবো না। শান্তি আসতে হবে দেশে, এবং শান্তির জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে রাজনৈতিক সমস্যা, যেটা আপনি বললেন একটা সমঝোতা। কিন্তু অ্যাম্বাসেডর চৌধুরী, একথাও ঠিক যে সংলাপ নিয়ে আপনি এই অনুষ্ঠানে আগেও বলেছেন, প্রফেসর আতাউর রহমানও বলেছেন, অনেকেই বলেছেন, আমরাও বলেছি কনক্লুড করতে গিয়ে সংলাপের প্রয়োজনীয়তা। কিন্তু যারা সংলাপ চান বা যাদের সঙ্গে সংলাপটা, আমি রাজনৈতিক যে পক্ষের কথা বলছি, তারা কি আসলে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছেন? তারা সংলাপ বলছেন, নির্বাচনটা কিভাবে হবে, মানে যেটির সঙ্গে তার ক্ষমতায় যাওয়ার প্রশ্নটুকু যতটুকুর মধ্যে সীমিত, ওটুকুর বাইরে কিন্তু সংলাপ নিয়ে, যেটি আপনি বলছেন পলিটিক্যাল প্রসেস নিয়ে রিভিজিট করা, অনেকে বলেন কনস্টিটিউশনকে রিভিজিট করা দরকার, অনেকে আমাদের অতীত ইতিহাসকে রিভিজিট করবার কথা বলে, তার ধারে কাছ দিয়েও তো তারা যাচ্ছেন না। প্রফেসর আতাউর রহমান যেমনটা বললেন যে ভবিষ্যতে কিভাবে আপনি ডেভেলপমেন্ট ইস্যুগুলো কিভাবে অ্যাড্রেস করবেন, সেই সব বিষয় নিয়ে তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাবনা দিতেন যে আসুন আমরা এই বিষয়গুলো, ন্যাশনাল ইস্যুসগুলি নিয়ে সংলাপ করি, মানুষ এটির প্রতি কতক্ষণ তাদের এই বিষয়ে সমর্থন দেবে? যেটুকুর মধ্যে দেখছে যে তারা শুধুমাত্র কিভাবে ক্ষমতা যাবে তার মধ্যে সীমিত, এবং ক্ষমতায় গিয়ে তারা কি করতে পারে, কতটুকু ডেলিভার করতে পারবেন, কম বেশি তো বোঝাই যায়, তার কারণ তারা তো অতীতে ক্ষমতায় বহুবার ছিলেন, এবং এখন যারা আছেন তারাও অতীতে ছিলেন, ভবিষ্যতেও কতটা ডেলিভার করতে পারবেন, এটা কোন লেভেল পর্যন্ত যেতে পারবেন, একটা ধারণা তো বাংলাদেশের মানুষের তৈরি হয়েছে দুপক্ষের সম্পর্কে। না, আপনি অ্যাবসলিউটলি, আপনার সঙ্গে আমি একমত। এখানে আমরা এই সংকট থেকে বেরোবো কিভাবে? এখানে আপনার যে কথাটা সংলাপ না করার জন্য, যদি আপনি বলেন যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর অন্যজন হচ্ছেন বিপরীত শক্তি,
এখন এই জিনিসটা খুব দুঃখজনক হচ্ছে যে আপনি 71-এর সময় থেকে এই যে এর আগে যে 52 সালের যে স্ট্রাগলটা ছিল, এটা ছিল একটা পলিটিক্যাল স্ট্রাগল, তাই না? আমাদের মুখের ভাষা তারা কিন্তু ওইটা আমাদের বুকে লাগছিল যখন এটা লেখা হলো, সত্যিকারের আমাদের চোখে পানি আসছিল। হ্যাঁ, কিন্তু দ্যাট পলিটিক্যাল স্ট্রাগল, তার মধ্যে বঙ্গবন্ধু থেকে নাঙ্গে মৌলানা ভাসানী অনেকে বড় বড় লিডাররা ছিল, তাই না? একসঙ্গে আমরা এটা ফিল করতাম যে আমাদের এটা একটা গণতান্ত্রিক অধিকার, এটা শুধু ভাষা না, আমার মরণ বাঁচনের একটা অধিকার তারা কেড়ে নিচ্ছে। তো এই স্ট্রাগলটা তারপরে যখন এটা একটা পর্যায়ে এসে যখন বঙ্গবন্ধুকে নিয়ে গেল পাকিস্তানে ইয়ে করে, তারপরে যে ইতিহাসটা, এই 1 বছরের ইতিহাস আপনি যদি দেখেন, শুধু সশস্ত্র বাহিনী না, আপনি গ্রামে গঞ্জে যে আমাদের ছেলে মেয়েরা, এবং এটা শুনে জেনারেল মঞ্জুরের একটা স্পিচ আপনি যদি পড়ে দেখেন, যে তাদেরকে যে লুঙ্গি পরে যে ওরা যেভাবে ফাইট করছে, তারপর ওদের রাইফেল দেওয়া হলো। আজকে যদি আমাদের বাংলাদেশ জনগণ যদি মুক্তিযুদ্ধের মধ্যে না আসতো, এই কয়েকজন খালি রাজাকার, এই ছাড়া কিন্তু আমাদের জনগণ 100% আমাদের প্রাণপণ দিয়ে আজকেও যদি বাংলাদেশকে কে আঘাত করতে চায়, এই জনগণ কিন্তু উঠে আসবে। হ্যাঁ, আমি জানি, আপনিও জানেন ভালো করে, আমাদের বাংলাদেশ জনগণ কিন্তু অসম্ভব সচেতন, অসম্ভব দেশকে ভালোবাসে, তারা দুর্নীতিবাজ না। এটা হলো জনগণের সবচেয়ে বেশি বৈশিষ্ট্য। যারা আজকে দেখেন গ্রামে গঞ্জে কাজ করছে খেতে, আজকে ওরা টমেটো যেখানে আপনি 50 টাকা করে কিনছেন, গ্রামে এটা 3 টাকাও পাচ্ছে না আমাদের কৃষকরা। মানে অনেক রকম আপনার ইনজাস্টিস। কিন্তু আজকে আপনি যদি বলেন যে আপনি বিপরীত শক্তি কে, যারা লুটপাট করছে তারা না, যারা আপনার ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে পার করে দিয়েছে, তাদেরকে আপনার ব্যাংকের আবার রিস্কেডিউল করে দিয়েছেন তাদের লোন। তো এগুলো আপনাকে জবাব দিতে করতে হবে। ইউ হ্যাভ টু গিভ দ্য আনসার, হু আর দিস পিপল, কারা এরা যারা লুটপাট করেছে দেশকে। তো আজকে সময় এসে গেছে, আপনি যে প্রশ্ন তুললেন, আমরা যেখানে থাকি আমাদেরকে কিন্তু আমরা একটা মিনিমাম কনসেনসাস এসে পলিটিক্যাল লিডারের উপর আমরাও ইনফ্লুয়েন্স করতে পারি, আমরাও দেখা করতে পারি যে আমরা চাচ্ছি একটা রিফর্ম, যে রিফর্মের মধ্যে যে লি কোয়ানের মতো লোককে আজকে পৃথিবী স্মরণ করছে কেন, সে আপনার চাইনিজদেরকে কিভাবে টয়লেটে বসতে হয়, অ্যাপার্টমেন্ট থাকতে হয়, সেখান থেকে আরম্ভ করে সবকিছু শিখিয়েছে আর্কিটেক্ট এবং এই সুশাসনের। এবং আমি 40 বছর থেকে যাচ্ছি সিঙ্গাপুরে, সারা রাত আপনি হাঁটতে পারেন, আপনাকে কেউ হাত দেবে না। এখন আপনি ওয়েস্টার্ন কমেন্টেটর হয়ে এটা গণতন্ত্র নাও বলতে পারেন, কিন্তু আমি ওই দেশে বাস করতে চাই এবং এক্সপ্যাট্রিয়েটরা এখন ওই দেশে থাকতে চাচ্ছে যেখানে সবকিছু সচ্ছলতা আছে, আপনাকে কেউ হাত দেবে না। এখানে একটা ওনার কথা যে আমরা একটা লিভেবল সিটি, এটা কিন্তু একটা গ্লোবাল মেগা সিটির একটা স্লোগান। লিভেবল সিটির মধ্যে অনেক কিছুই কভার করে। আমি আপনাকে একটা ইন্টারাপ্ট করতে চাচ্ছি, লিভেবল সিটি আসবে যদি ইট ইজ এ লিভেবল কান্ট্রি। আমরা এখন লিভেবল কান্ট্রি না। লিভেবল সিটি মানে সিটিতে তো অনেক লোক থাকে, আরেকটা হচ্ছে যে ইউর কান্ট্রি সাইড ইজ ফ্লারিশিং। দুটোর মিশ্রণের মধ্যে দিয়ে একটা, কারণ একটা জিনিস রাশিদ ভাই, আপনারা তো যখন পড়াশোনা করছি, ওই ডাইনামিক্স অফ সোসাইটি তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনাকে সেটাও দেখতে হবে। এখন পুরানো ভ্যালুস গুলো আপনি নতুন ভ্যালুস দিয়ে মাপতে পারবেন না। এখন একটা ছেলে মেয়ে দেখেন, আমি মাঝে মাঝে যখন কথা বলি, তারা কথা বলতেছে আর ওই অ্যাপস মানে করছে, হ্যাঁ এটা ওটা, সারাক্ষণ এত বড় একটা আইপ্যাড নিয়ে বা ফোন নিয়ে ঘুরতেছে। আমার অনেক সময় খারাপ লাগে যে কি, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। ওটাকে আপনি কি, সো সোসাইটি ইজ ডাইনামিক। বাংলাদেশি সোসাইটি কিন্তু সাংঘাতিক ডাইনামিক। এই যে গ্রামীণ সমাজগুলো তারাও ডাইনামিক, তাদের হাতে একটা আপনি মোবাইল দিলে তারা অনেক কিছু করতে পারতেছে, সুতরাং ওটাও আমরা ধরতে হবে। সুতরাং ট্রেডিশনাল ভ্যালুজ যেগুলো, ওগুলো তো চেঞ্জ হবে। কিন্তু আমি যে পয়েন্টটা আপনাকে বলতে চাই, এবং সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যে কোর ভ্যালুগুলো, ওগুলো তো আমাদের সবাইকে শেয়ার করতে হবে, সবাইকে আমরা এক হইতে হবে। ওইখানে তো কোনো নাই। এখানে যারা বিভক্ত করে, যারা এটাকে আবার নিয়ে বিভক্তির সৃষ্টি করছে, পক্ষে বিপক্ষে বলবে, সেটা তো আমাদের পক্ষে ঠিক হবে না। আমরা চাবো যে এই কোর ভ্যালুগুলো সবাই মেনে চলুক। এটা হলো ফার্স্ট। এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ বাংলাদেশ এজ এ স্টেট করতে পারে না, তাহলে স্টেটের আইডেন্টিটি থাকবে না।
সুতরাং এটা একটা আমার প্রথম কথা। সেকেন্ডটা হচ্ছে যে আমি কেন রাজনৈতিক নেতৃত্বের উপর জোর দিলেন, দেখেন যে যখন আপনিও তো সরকারি কাজ করছেন, আপনারও তো আমি দেখছি সরকারি আমরা বলেন, হ্যাঁ, ইন জাপান, হ্যাঁ আমিও করছি সরকারি। হ্যাঁ, আমরা কি দেখেছি যে যখন যে সরকার থাকে রাজনৈতিক নেতৃত্ব এত বেশি শক্তিশালী হয়, তাদের কথাই শুনতে হয়, তাদের কথা। কিন্তু আমাদের যে ইনস্টিটিউশনাল ইন্টিগ্রিটি ওটা কিন্তু ওইভাবে গড়ে উঠে নাই, কিন্তু এবং উঠতেও দিচ্ছে না এই রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতৃত্বগুলো, কারণ তাদের স্বার্থটা ক্ষমতা এবং দুর্নীতি, এইটাই এই যে টাকা পয়সা এন্ড ক্ষমতা, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি বলছি না যে এটাকে খালি ক্রিটিসিজম করলে চলে যাবে, ক্রিটিসিজম করলে তো আরো বাড়তেছে। দেখেন আপনার এখানে তো বহুদিন আগের থেকে শুরু করছি, 10 বছর আগের থেকে, কিন্তু আমরা চাচ্ছি যে ইনস্টিটিউশনস, লজ, এগুলো আস্তে আস্তে এদেরকে ভ্যালু দিতে হবে। এখন জাস্টিস হয়ে যাচ্ছে, একের পর এক জাস্টিস জাজ নিয়োগ প্রাপ্ত হয়ে যাচ্ছে, এদেরকে সরাবেন কিভাবে? হঠাৎ করে তার সরানো যাবে না। সুতরাং আপনি ভালো মন্দ মিশিয়ে এদের মধ্যে ভ্যালুস গুলো ইনকালকেট করতে হবে, দিতে হবে যে ভাই এটা ঠিক নেই, এবং জনগণের কাছে অ্যাকাউন্টেবল করতে হবে। জনগণ যদি এতই ক্ষমতা থাকতো তাহলে তো, কিন্তু আমরা জনগণকে এম্পাওয়ার করতেছি না তো। জনগণকে ক্ষমতায়নের জন্য কোন রাজনৈতিক দলই চেষ্টা করছে না, বরং জনগণের উপরে আমরা দেখছি সমস্ত অত্যাচারগুলো যাচ্ছে। এখানে আমার প্রশ্ন যে সেই রাজনৈতিক নেতৃত্ব এই সমাজ থেকেই বের হবে। সো এভরি কমিউনিটি ডিজার্ভস দ্য লিডারশিপ ইট গেটস। সো আমরা বাংলাদেশের স্টেট, অন্য দেশ থেকে তো রাজনৈতিক নেতৃত্ব আনতে পারবো না, এই দেশের মানুষকেই ওইভাবে গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের ট্রেনিং, ভ্যালুজ, ইনস্টিটিউশন এগুলো তৈরি করতে হবে। সুতরাং আজকের চ্যালেঞ্জ যেটা এই গভর্নমেন্টের জন্য, এই গভর্নমেন্ট তো ধরেন 6.5 বছরের মতো হয়েই যাচ্ছে, আরো 3.5 বছর তো তারা পেয়ে যাবে। তো সুতরাং এই যে 10 বছরে তাদের উচিত এখন এই যে ইনস্টিটিউশন এন্ড ভ্যালুজ গুলো সুপ্রতিষ্ঠিত করা, যাতে করে দ্য ফাউন্ডেশন অফ এ প্রসপারাস বাংলাদেশ। টানা 10 বছর কিন্তু অনেক সময়, টানা 10 বছর অনেক সময়, এবং তারা কিন্তু অনেকটা লি কুয়ানের মতো শক্ত হাতেই দেশ চালাচ্ছে। সুতরাং তাদের জন্য আমাদের অনেক আশা, এবং বিরোধী দলকেও আমি ওই সেন্সে বলবো যে আপনারা আরো ফিউচার, শর্ট টার্ম চিন্তা করেন না, আর একটু লঙ্গার টার্ম চিন্তা করে আপনাদের যে কর্মসূচি, জনগণের কল্যাণের যেগুলো নিবেদিত হবে, জনগণের জন্য যেগুলো ফাইট করবেন, ওগুলোকে সামনে নিয়ে আসেন এবং এই গভর্নমেন্টকে ওইভাবে চ্যালেঞ্জ করেন। নট দ্যাট একে পতন ঘটাবো, একে পতন ঘটায় কি করবেন, ওরা তো ওই পাশে যাবে, ওই পাশে গেলে তো আপনারও পতন ঘটায় দিবে। সুতরাং এই যে পতন খেলা এখন চলবে না, এখন হচ্ছে একটা সংগঠিত ভাবে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে এগোতে হবে দেশের জন্য। দেশ শুড বি দ্য ফার্স্ট, এদেশের মানুষ শুড বি দ্য ফার্স্ট ফোকাস। এবং সেজন্য আমি বলবো যে আজকের যে স্বস্তি, এটাকে আমরা শক্তি হিসেবে দেখতে চাই আগামী দিনে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতকে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। অ্যাম্বাসেডর SM রাশেদ আহমেদ চৌধুরী এবং প্রফেসর ডক্টর মাতার রহমান, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, বর্তমান পরিস্থিতি নিয়ে যে স্বস্তির আবহ তৈরি হতে শুরু করেছে সেটি নিয়ে আমার দুই অতিথি বেশ আশাবাদী। তবে এই স্বস্তিটাকে তারা শক্তিতে রূপান্তর হোক সেটি প্রত্যাশা করেন। তবে এই স্বস্তিটা দীর্ঘস্থায়ী হবে কিনা বা বেশ খানিকটা সময় স্থায়িত্ব পাবে কিনা সেটি নিয়ে এখনো অনেকের মধ্যেই সংশয় রয়েছে, এবং এই জায়গাটাতে দুটো পক্ষকেই কাজ করতে হবে। এখানে শুধু সরকার কিছুটা ইতিবাচক আচরণ করলে তাহলে যেমন হবে না, আবার বিরোধী দল ইতিবাচক মনোভাব দেখালে চলবে না, উভয় পক্ষের সমান্তরাল গতিতে এগিয়ে আসতে হবে। তবে বাংলাদেশের রাজনীতি থেকে জনকল্যাণ, জনসেবা এই বিষয়গুলো অনেক আগেই উধাও হয়েছে। এখানে সহনশীলতার কথা বলেছেন, সহাবস্থানের কথা বলেছেন, সমঝোতার কথা বলেছেন, সেগুলো রাজনীতিতে লক্ষণীয় নয়। রাজনীতিতে সুবচন নির্বাসিত হয়েছে বহু আগে। রাজনীতিবিদদের দেহভঙ্গি, আচরণভঙ্গি দেখলে অনেক সময় তারা জনসেবার জন্য এসেছেন সেটি মনে হয় না, বরং অন্য সম্প্রদায়ের অনেক সময়ই মনে হয়। এই জায়গাটাতে ওনারা মনে করেন যে আমাদের আসলে পলিটিক্যাল প্রসেস নিয়ে রিভিজিট করবার দরকার রয়েছে। একটু আগবাড়িয়ে বলা যেতে পারে যে আমাদের সংবিধান, রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু নিয়ে আসলে গভীরভাবে চিন্তা করবার সময় এসছে, এবং সেখানে যে সংলাপের কথা বলি এটি কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এটি জাতীয় সংলাপ, এই সংলাপটি অনেক সময় নিয়ে
দীর্ঘমেয়াদে আমাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যেতে পারে, সেই জন্যে এরকম একটি সংলাপের আয়োজন সরকারের উদ্যোগটা সরকারকে নিতে হবে, করতে পারেন, এবং সেখানে সবাইকে এগিয়ে আসতে হবে এবং রাজনীতিটাকে আসলে সুষ্ঠু করতে হবে। এবং রাজনীতিটা যদি সুষ্ঠু না করি, একটা সুষ্ঠু সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো না। একটা সুন্দর রাষ্ট্র না হলে, যেমনটা আমার একত্রিত বলছেন, একটা সুন্দর নগর, যে বাসযোগ্য নগরীর কথা বলা হচ্ছে, নির্বাচন হবে, নতুন নগর পিতারা আসবেন, তাদের পক্ষে আসলে কিছুই ডেলিভার করা সম্ভব হবে না। তাদের পূর্বসূরীরাও যেমন পারেননি, নির্বাচন করবার সময় অনেক আশার কথা শুনিয়েছেন, ভোট নিয়েছেন, ক্ষমতায় গিয়ে বলেছেন মেট্রোপলিটন গভর্নমেন্ট চাই, এবং সবাই মিলে আওয়ামী লীগ বিএনপির বিভিন্ন নগরেতে যারা ছিলেন মেয়র, তারা সবাই মিলে ঐক্যবদ্ধ সুরেই বলেছেন, কিন্তু সেই কাজগুলো কিন্তু হয়নি। সেই কাজগুলো করবার দিকে আসলে জোরটা দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।